ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মাহিন? আচ্ছা, আমরা স্টার্ট করি। অক্টোবর 19, ইউনিট 2। আচ্ছা, এমসিকিউ তে কার পড়া থাকলে বলো, এমসিকিউ তে কার কোনতে পড়ানো আছে? এক নম্বর ঠিক আছে। কোনটা কোনটা বলছো সাব্বির? স্যার, হ্যাঁ বলো। এটা তো চ্যাপ্টার ওয়াইজ বুকলেটেই আছে। থাকলে তো ভালোই, সমস্যা নাই। আচ্ছা, রিহাদ বলছে 1 নাম্বারটা। সাব্বির, তুমি চাইলে তোমার কমেন্টে লিখতে পারো। The resistance of the some electrical component decreases as the applied potential difference increases. Which mentions the two components that behave in this way. এই না স্যার। Answer to C দাও। আচ্ছা দেখি কোশ্চেনে কি বলছে। The resistance of the some electrical component decreases রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করবে। ঠিক আছে, এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করবে as the applied potential difference, that means যদি potential difference ইনক্রিজ করে। ঠিক আছে? আচ্ছা, আমাদের ডায়োডের গ্রাফ মনে আছে? হুম হুম। হ্যাঁ, আমরা যদি ডায়োডের গ্রাফ দেখি, এটাই দেখি। আচ্ছা, ডায়োডের গ্রাফে যদি দেখি, যত ভোল্টেজ বাড়ে অত কি হয়, ডায়োডের গ্রাফে কারেন্ট ইনক্রিজ করে। এখন কারেন্ট ইনক্রিজ করা মানে কি, রেজিস্ট্যান্স কি হবে? যদি কারেন্ট ডিক্রিজ করবে স্যার। যদি কারেন্ট ইনক্রিজ করে তাহলে রেজিস্ট্যান্স কি করবে, রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে। তাহলে অবভিয়াসলি আমার ডায়োড হবে। এখন ডায়োড আছে কোন কোন জায়গায়, এ তে আছে আর বি তে আছে, তাই না? ওকে, এ তে আর বি তে আছে। এখন আমরা ওমিক কন্ডাক্টর গ্রাফটা দেখি। আচ্ছা, ওমিক কন্ডাক্টর গ্রাফ হয় এমন। এখন ওমিক কন্ডাক্টরে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, আমরা বলতে পারি। কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়ে। হাউএভার, এই গ্রাফের মধ্যে গ্রেডিয়েন্টটা কি কনস্ট্যান্ট না? ভালো মতো দেখো, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট। আর গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকা মানে কি, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট না? কারণ আমাকে এই গ্রাফিক রেজিস্ট্যান্স গ্রেডিয়েন্টে কি দিবে, রেজিস্ট্যান্স দিবে। দ্যাট মিন্স ওহমিক কন্ডাক্টরে কিন্তু আমার রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, এখানে শুধুমাত্র ভ্যারিয়েবলটা কি, ভোল্টেজ আর কারেন্ট। দ্যাট মিন্স ওহমিক কন্ডাক্টর হবে না। ঠিক আছে, আর অপশনে কি কি আছে আমার, নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ থার্মিস্টর আছে। তাহলে আমরা ওইটাও একটু দেখি।
আচ্ছা, আমরা এটার গ্রাফটা দেখছিলাম যে এখানে যত টেম্পারেচার বেড়ে যায়, ঠিক আছে, যে যত বেশি টেম্পারেচার বেড়ে যায় অত রেজিস্ট্যান্স কি হয়, কমে যায়, ঠিক আছে। এখন এই যে টেম্পারেচারটা বাড়তেছে, টেম্পারেচার কেন বাড়তেছে? বিকজ অফ পোটেনশিয়াল ডিফারেন্স না? পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে নেগেটিভ টেম্পারেচারটা বেড়ে যায়। দ্যাট মিনস এখানে আরেকটা হবে, তাহলে সি হবে এটা অ্যান্সার। দ্যাট মিনস সি তে আর ডি তে কি হয়, রেজিস্ট্যান্স ডিক্রিজ করে যখন পোটেনশিয়াল ডিফারেন্স ইনক্রিজ করে। রিহাদ, বুঝছো এটা? নাকি ওই নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট পার্টটা বুঝো নাই? আচ্ছা, এনটিসিটা যেটা বুঝবা যে পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে কি হয়, পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে একটা হিটিং ইফেক্ট হয়, ঠিক আছে। আর হিটিং ইফেক্টের কারণে পরে কি হয়, হিটিং ইফেক্টের কারণে আরো বেশি ইলেকট্রন রিলিজ হয়। কারণ থার্মিস্টর কি ইয়া না, ওই যে ওটা যেন আমরা ওয়াটা ভুলে গেছি ওই নামটা, সেমিকন্ডাক্টর, ঠিক আছে। আরো বেশি ইলেকট্রন রিলিজ হয়। আরো বেশি ইলেকট্রন যদি রিলিজ হয় তাহলে এখানে কন্ডাক্টিভিটি কি হবে, কন্ডাক্টিভিটি বাড়বে। কন্ডাক্টিভিটি যদি বেড়ে যায় তার মানে এখানে ইলেকট্রনের কি হবে, ইলেকট্রনের কারেন্টটাও বেড়ে যাবে। আর কারেন্ট বেড়ে যাওয়া মানে কি, রেজিস্ট্যান্স কি হয়ে যাওয়া, রেজিস্ট্যান্স কমে যাওয়া। এখন এখন ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তারপরটা বইলো, তারপর কোনটা? আর ডায়োডে যেটা আছে, ডায়োডে গ্রাফ মনে রাখবে, ডায়োডে গ্রাফই হচ্ছে এরকম। তারপর নাই। ক্লাসে কারা কারা আছে? সবাই যে মে 19 থেকে অক্টোবর 19, jan 20, এগুলো হোমওয়ার্ক প্রশ্ন করে নাই এগুলো। এরা আমি বুঝতে কি হবে, ঠিক আছে, আমার সবাই ছবি পাঠাইও ক্লাস শেষে। আচ্ছা, two waves from the same source along the path, different path, and then meet at a point P. The path difference between the wave is 1.5 pi radian. Which of the following is a possible path difference that will result in the phase difference being produced at P? Also, phase difference also 1.5. এটা মনে হয় স্যার বি আসে। মুন্না স্যার কি করছে? হ্যাঁ, বুঝলাম না, কি বলছো? মানে বললাম বি আসে মনে হয়। বি, হ্যাঁ আচ্ছা, বি is the answer as 754 represents 3.5 radians, which is 1.5 pi. আসলে দেখছি গ্রাফ ড্র করি যদি,
বিটা পাথ ডিফারেন্স হচ্ছে 1.5। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, ফার্স্টে কি বলছে যে এখানে দুইটা ওয়েভ আছে, তো ধরো আমরা একটা ওয়েভ ড্র করলাম, ঠিক আছে, একটা ওয়েভ ড্র করলাম, তারপর এখানে কি বলছে যে আরেকটা ওয়েভ প্রডিউস হচ্ছে, এন্ড ওদের মধ্যে ফেজ ডিফারেন্স আছে কত, 1.5 ল্যামডা। এখন ফেজ ডিফারেন্স 1.5 ল্যামডা, এখন আমরা কি জানি ইউজুয়ালি যে এটা হচ্ছে 0, এটা 2 পাই, তাহলে 1.5 ল্যামডা কোন জায়গায়, এখানে। এখন 1.5 ল্যামডা যদি এখানে হয়, দ্যাট মিন্স ওয়েভটা এই দিক থেকে প্রডিউস হবে, রাইট? ওয়েভটা প্রডিউস হবে কোন জায়গায়, এখান থেকে ওয়েভটা প্রডিউস হবে। এখন ওয়েভ যদি এই দিক থেকে প্রডিউস হয়, হুম, ওয়েভ যদি এদিক থেকে প্রডিউস হয়, আমাদের এই পয়েন্ট, এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্ট, যে পয়েন্ট থেকে শুরু হয়েছে,
এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুটোর মধ্যে পার ডিফারেন্স কত আমরা একটু বের করি। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার ডিফারেন্স কত আসে, একটু হচ্ছে ল্যামডা বাই হাফ আর একটু হচ্ছে ল্যামডা বাই 4, তাহলে টোটাল আসে কত এখানে, ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 4। এটা ঠিক কত কি আসে এটা, 4 ইন্টু ল্যামডা 4 ল্যামডা 3/4 আসে। 3/4 ল্যামডা। 3/4 ল্যামডা 4 নাকি 2? 3/4। ঠিক আছে 3 বাই, 3/4 ল্যামডা আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু আগে বুঝছো, একটু আমি কি করছি, যে আমার একটা শুরু হয়েছিল এখান থেকে আর একটা স্টার্ট হয়েছিল এখান থেকে। ঠিক আছে, তাহলে আমাদের দুজনের যদি পার ডিফারেন্স দিয়ে আমরা কম্পেয়ার করি, পার ডিফারেন্স কম্পেয়ার করলে আসবে 3/4 ল্যামডা। কিন্তু 3/4 ল্যামডা কি আমার কোনো অপশনে দেওয়া আছে? না। 3/4 কোনো অপশনে দেওয়া নাই। তার মানে আমি বলতে পারি কি, এই যে ইয়েটা আছে, ওয়েভটা আছে, এটা এখান থেকে প্রডিউস হয় নাই, এটা আরো সামনে থেকে প্রডিউস হয়েছে। এখন আমার 1.5 পাই হচ্ছে এখানে, আমি আবার 1.5 পাই কোন জায়গায় পাবো, এই পয়েন্টে না? ধরো আমি তোমাকে বললাম যে 1.5 পাই মানে কি 270 ডিগ্রি, 1.5 মানে 270 ডিগ্রি, তো 270 ডিগ্রি কোন জায়গায় হয়, ধরো এই যে আমি যদি এখান থেকে শুরু করি, নর্থ থেকে যদি শুরু করি, এটা 270 ডিগ্রি হবে এইখানে, এখানে হবে কি 270 ডিগ্রি। এখন যেহেতু ফার্স্ট অসিলেশনে এটা হয় নাই, তার মানে কি সেকেন্ড অসিলেশনে হবে, তার মানে কি আমার এটাকে একবার ঘোরানোর পর আবার যখন সেকেন্ড সেকেন্ড অসিলেট করছে, তখন গিয়ে এটা স্টার্ট হয়েছে, তখন কি আমার এই সেকেন্ড ওয়েভটা প্রডিউস হয়েছে। এটা কি বুঝছো সবাই, যে এটা যে এখান থেকে প্রডিউস হবে? কারণ যদি যদি এখান থেকে স্টার্ট হইতো, দিস ফার্স্ট অসিলেশন যদি স্টার্ট হতো, তাহলে আমার অ্যান্সার 3/4 ল্যামডা আসতো, বা 3/4 ল্যামডা, কিন্তু আমার এখানে কোনো অ্যান্সার দেওয়া নাই, তার মানে অবভিয়াসলি এটা কই থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। আর যদি এখান থেকে শুরু হয়, এখন আমি এইটুকের পার্ট ডিফারেন্সটা বের করি। ঠিক আছে, এইটুক পার্ট ডিফারেন্স কিভাবে বের করবো, এইটুকের লেন্থ কি হয় ল্যামডা, আর এইটুক কি ল্যামডা বাই 2, আর এখানে হচ্ছে ল্যামডা বাই 4, তাহলে আমি ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 4 প্লাস করি, চেক করো কি আসে। কি আসে এটা অ্যান্সার? 4 ল্যামডা। 4 ল্যামডা নাকি 7/4 ল্যামডা? না ভাইয়া, 7/4 আসে। হ্যাঁ 7/4। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাই। জিহাদ না বুঝলে বলো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোনটা, 9 পরে 1 থেকে 9 কারোর প্রবলেম থাকলে বইলো, যে মাঝখানে কারোর যদি প্রবলেম থাকে বলতে পারো, বা টেক্সটে লিখতে পারো, সমস্যা নাই। স্যার এটা আমি বুঝি নাই। কোনটা, নাম্বার 10 না নাম্বার 9? 10। আচ্ছা ঠিক আছে। When laser light is shown through a diffraction grating series of maximized form on a screen, assuming all other factors remains constant, which of the following changes would increase the distance between the adjacent maxima? আচ্ছা কি বলছে, which of the following would changes would decrease the distance between adjacent maxima? Decrease the distance between the reflection grating and the screen,
decrease the distance between the lines of this. আচ্ছা, এটা তো আই গেস বি হওয়ার কথা। বি নাকি ডি? হ্যাঁ, বি হবে। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, আমি যদি এখান থেকে দেখাই। দেখো তোমাকে বলছে যে অ্যাডজাস্ট এর ম্যাক্সের মধ্যে ডিফারেন্স বেড়ে যাবে। এখন দেখো আমাদের যদি ডিফ্রেকশন গ্রেডিংটা যদি নোটিস করি, ডিফ্রেকশন গ্রেডিং এ কি হয়, এরকম একটা স্ট্রেট লাইন প্রডিউস হয়। আর স্ট্রেট লাইন থেকে এখানে কি হয়, একটা সেন্ট্রাল লাইন হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। আর সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে তারপর ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, এরকম এরকম ক্রিয়েট হয়। ঠিক আছে, এখন বলছে যে এই দুটার মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা বাড়াতে হবে, তাই না? তুমি এই ডিস্টেন্সটা বাড়াবা। আচ্ছা, তো এই ডিস্টেন্স বাড়াও। ডিস্টেন্স বাড়া মানে কি? অ্যাঙ্গেলটা বেড়ে যাওয়া না? যে ডিস্টেন্স বাড়াতে চাও তার মানে কি, তুমি বেসিক্যালি অ্যাঙ্গেলটাকে বাড়াতে চাও। তো আমরা যে ফর্মুলা দেখি, এন ল্যামডা ইকুয়ালস টু ডি সাইন থেটা। ঠিক আছে, এখানে তোমার থেটার ভ্যালু কখন বাড়বে? ঠিক আছে, দেখো এন তো কনস্ট্যান্ট, এন এখানে কি, এন হচ্ছে মানে এন তো নাম্বার অফ অর্ডারস, তো এন নিয়ে তো আমার এখানে কিছু চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, আমি যদি সাইন থেটাকে সাবজেক্ট করি, ঠিক আছে, সাইন থেটাকে সাবজেক্ট করলে কি আসে? এন ল্যামডা বাই ডি। তাহলে এখন যদি আমার সাইন থেটা বাড়াতে হয়, ঠিক আছে, থেটা বাড়াতে হইলে আমার ডি এর ভ্যালু কমাতে হবে, ও ল্যামডা ভ্যালু বাড়াতে হবে। এখন ল্যামডা ভ্যালু বাড়ানোর কোনো অপশন দিচ্ছে আমাকে? দেয় নাই। শুধুমাত্র দিচ্ছে যে এই ডি এর ভ্যালু কমানো কমানো ডিক্রিজিং ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ ডিফ্রেকশন গ্রেডিং। জানি বলে সেটা স্যার, তাহলে এই নাম্বারটা হবে না কেন? এই নাম্বারটা আর এটা তো মোটামুটি সেম। এই নাম্বারটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন ডিফ্রেকশন গ্রেডিং এন্ড স্ক্রিন। এই নাম্বার হচ্ছে এই ডিস্টেন্সটাই, যে এটা, এটা হচ্ছে এই নাম্বার যেটা বলছে। আর বি নাম্বার যেটা বলছিলাম আমাকে, ডি, ডি হচ্ছে যে এই জিনিসটা। ও, বুঝেছি। বুঝছো? হুম। আচ্ছা, এমসিকিউ শেষ। এমসিকিউ থাকার প্রবলেম থাকলে বলো, নাহলে আমরা নেক্সট করি, মুভ করি। বাকিরা বলো, থিওরিতে সেকশন বি থেকে বলেন, বলো। স্যার ওই যে প্লেন পোলারাইজড একটু দেখিয়ে দেন, কত নম্বর? কোথায় গেল? কত নম্বর কোশ্চেন? 18 নম্বরে। 18? আচ্ছা, ঠিক আছে, 18 তো একটা লাস্টে। বাকি দেখি মাঝখানে কেউ কিছু বলে নাকি। 13b2, while the electric skateboard is in use, the battery provides a constant current. Calculate the number of electrons that flow past a point in the circuit during the time taken for the electric skateboard to travel 2 meter. আচ্ছা, ঠিক আছে, না আর অলরেডি কি কি বের করছে? টোটাল এনার্জি বের করছো। The electric system travels at a speed of 16 kilometers per hour. Calculate time taken for the electric to travel to. টাইম বের করছো এখানে। আচ্ছা, এনার্জির একটা ফর্মুলা পড়ছে। এনার্জি তো আমরা অনেকগুলো ফর্মুলা পড়ছি আমরা। ই ইকুয়ালস টু কিউ, নাকি ই ইকুয়ালস টু আইভিটি হবে? দাঁড়াও, নোটটা একটু বের করি। নোটটা হয় না।
আচ্ছা, এনার্জি ফর্মুলা গুলো কি ছিল? Energy equals to what? Force into displacement. না না, ফোর্স ইন I ডিসপ্লেসমেন্ট না, ইলেকট্রিক্যাল এনার্জি ফর্মুলা, ইলেকট্রিক্যাল I এনার্জি। আচ্ছা, এখানে অনেকগুলোই ছিল আমাদের। এই যে ভিআইটি ছিল মেনলি। আচ্ছা, তাহলে আমরা ই ইকুয়ালস টু ভিআইটি পড়ছি। আর কিউ ইকুয়ালস টু কি আইভি ছিল না? সরি, কিউ ইকুয়ালস টু আইটি ছিল। তাহলে ই ইকুয়ালস টু আমরা কিউ ইন্টু ভি পড়ছিলাম। আমার কাছে নাম্বার অফ ইলেকট্রন বের করতে বলছে। ভোল্টেজ কি দেওয়া আছে এখানে? স্যার এদিকে না কারেন্ট এখানে পরে আমার যেটা করতে হবে, ইভি ইভি দিয়ে 1.6 দিয়ে ডিভাইড করতে হবে। দাঁড়াও, তো দেখো, স্যার এটা ওই যে চার্জ দিয়ে আর কি করতে হবে। চার্জ ইজ ইকুয়ালস টু আই ইন্টু টোটাল চার্জ ইন 2 মিটার বের করছে। ঠিক আছে, যে 2 মিটার হলো চার্জ কত। আচ্ছা, চার্জের ফর্মুলা কি ছিল? চার্জের ফর্মুলা ছিল কিউ ইকুয়ালস টু আইটি। এখন এখানে আইটা হচ্ছে মিসিং, তাই না? টু তো তুমি বের করেছিলে অলরেডি, যে 2 মিটারে টোটাল টাইম কত? টাইম হচ্ছে 0.5 সেকেন্ড, 45 সেকেন্ড। তাহলে পি ইকুয়ালস টু 0.45। জাস্ট এখানে আইটা হচ্ছে মিসিং। এখন আই বের করা কেমনে? ঠিক আছে, আই বের করার ফর্মুলা কি? আই ইকুয়ালস টু কিউ বাই টি। তো যেহেতু তুমি অলরেডি এখানে টোটাল চার্জ জানো, টোটাল চার্জ তোমার এখানে দেওয়া আছে। টোটাল চার্জ এখানে দেওয়া আছে 36,000, আর টাইম দেওয়া আছে কত? 40 মিনিটস। ঠিক আছে, তাই টোটাল টাইম আর টোটাল চার্জটা ইউজ করে তুমি যেটা করবা, আগে বের করে ফেলবা, কারেন্ট বের করে ফেলবা। 40 ইন্টু 60। তারপর যদি কারেন্ট বের করে যাও, এই কারেন্টের ভ্যালু এখানে বসে দিবা, যেটা কারেন্ট আছে 15। তাহলে এখানে এবার কারেন্টের ভ্যালু 15 লেখা দিবা। 15 ইন্টু 0.45, 45 হচ্ছে টি এর ভ্যালু, যেটা কত আসে? এটা আসে এই যে 6.75 আসে। এখন তোমার বলছে নাম্বার অফ ইলেকট্রনস। ঠিক আছে, তো নাম্বার অফ যেহেতু ইলেকট্রনস বের করতে বলছে, ঠিক আছে, তাহলে জাস্ট কি করবা, এইটাকে ডিভাইড বাই 1.6 ইন্টু 10⁻⁹, বিকজ এটা হচ্ছে এক একটা ইলেকট্রনের চার্জ। টোটাল চার্জ হচ্ছে এত। তাহলে আমার এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন আছে কয়টা? বুঝছো কি বুঝো নাই? বুঝলাম না, আমি অন্যভাবে করলাম কিন্তু অ্যান্সার মিলেছে। তুমি কেমনে করছো? আমি এইভাবে করেই করে মানে যে ফার্স্টে আর কি চার্জ 0.45 সেকেন্ডে কতটুকু আসে ওইটাকে তারপর দিয়েছি যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ তো ওয়ান হ্যাঁ, তো সি চার্জ। তুমি কি 6.75 বের করছিলা? 6.75। হ্যাঁ 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 ওটা ওইটা। হ্যাঁ, তারপর ঠিক আছে, তারপর তুমি ওয়ার্ড প্রবলেম করছো যে একটা চার্জের, একটা হ্যাঁ ইলেকট্রনের চার্জ হচ্ছে এত, আর এতগুলা চার্জে একটা ইলেকট্রন পাওয়া যাবে। তার মানে এত চার্জে একটা টোটাল কয়টা ইলেকট্রন আছে, ওয়ার্ড হ্যাঁ, মানে প্রবলেমের মতো। হ্যাঁ, একই জিনিস এখানেও ওই ওই একই জিনিসই করছে।
শুধুমাত্র জাস্ট এখানে দেখা দিচ্ছে যে এটা বা এটা ডিভাইড করলে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওই ইউনিটারি মেথড দিয়ে করো, এটা করো, একই জিনিসই। তারপর তারপর বলো। এই 16 বিটু 16b, B2 যেটা 16b2। তার আগেকার সমস্যা আছে 16b2 এর আগে? না স্যার। রিহাদ? আচ্ছা 14 নাকি দেখাই দিই, সমস্যা নেই, তারপর 16 দেখা দিব না, সিরিয়াল ওয়াই যাই। 14b, the thermometer in the circuit is replaced with a light dependent resistor and a voltmeter placed across YZ as shown. So the fixed resistor has a resistance of 1.2 kilowatt. তো আমার এখানে যেটা ফিক্সড রেজিস্ট্যান্স দেওয়া আছে, (1.2 kilowatt). The battery has an EMF of 12, ব্যাটারির মধ্যে 12 ভোল্টেজ দেওয়া আছে, and internal resistance negligible. Initially the circuit is set in dark room. The voltmeter reading is 4.71. When light is shown, voltmeter reading কমে গেছে। Calculate the change in resistance of the layer when the light is shown. বলতে change in resistance বের করতে বলছে। এটা ওই যে স্যার একবার লাইটে বের করবো, ডার্কে বের করবো, মাইনাস করে দিব। ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে 1.2, তাই না? আচ্ছা আগে কি কারেন্ট বের করছে এখানে V equals to IR দিয়ে? হ্যাঁ, V equals to IR দেখে কারেন্ট বের করে নিচ্ছে। এখানে দুইটা ওয়ে দেখাইছে, একটা ওয়ে দেখাইছে যে রেশিও করে বের করছে, আচ্ছা দেখি একই V equals to IR দিয়ে করলে কি আসে। আচ্ছা 1.2 কিলোওয়াট মানে কি? 1200 তো, তাই না? চেক করো তো কি আসে এটা, কারেন্টের ভ্যালু। 0.01। 0.01? এত কম? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তার মানে R ইকুয়ালস টু যদি V বাই I করি, V হচ্ছে একবার 4.71, ডিভাইড বাই 0.01 করো তো, দেখো তো কি আসে। 471 আসে। 471 কি আসছিল? না, এখানে তো 471 আসে নাই। আচ্ছা দাঁড়াও, এখন দেখো তো কারেন্ট কি আসে, মাহিন।
Sir, 6.075 into 10 to the power minus 6.10 075 to the 10 to power 10 minus, 3. এখন 4.71 কে এই ভ্যালুটা দিয়ে ডিভাইড করো। 4.71 ডিভাইড বাই অ্যান্সার দাও তো। 755 আসে 755.3. হুম 755 আসে। হুম, হুম। দাও একটা মিনিট। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সবাই দেখো এটা যদি দেখি, ওটা মুছে আবার সুন্দর মতো দেখি। আর এই উইকতে যদি মক স্টার্ট না করে তাহলে তো হ্রাস হয়ে যায়। আচ্ছা ধরো নেক্সট উইক থেকে করা গেল মক, যেটা 6টা মকই নিব, নেক্সট উইক থেকে স্টার্ট করলাম, আর তারপরেও একটু হ্রাস হয়ে যায়। বাট নেক্সট উইকের পরে যদি স্টার্ট করতে হয় তাহলে বেশি প্যারা। অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে 11 অগস্ট পর্যন্ত কোনো কোচিং খোলা যাবে না। আচ্ছা সবাই এখানে দেখো, এখানে ধরো 12 ভোল্ট। ওকে, আমরা ইনিশিয়ালি দেখি, ইনিশিয়ালি যখন ডার্ক রুমে ছিল, যখন ডার্ক রুমে ছিল তখন ভোল্টেজ ছিল কত ভোল্টমিটারে? 4.71। তার মানে এখানে ভোল্টেজ হচ্ছে কত? 4.71। তো আমরা কি জানি সিরিজে ভোল্টেজ কি হয়? শেয়ার হয়। তাহলে এটার মধ্যে যদি 4.71 হয়, তাহলে বাকি রিমেনিং ভোল্টেজ কি এখানে ড্রপ করছে না? তাহলে কত হবে বাকি রিমেনিং? 12 মাইনাস 4.71, 12 মাইনাস 4.71। তাহলে এখানে দেখো, আমি এখান থেকে যদি কারেন্ট বের করতে যাই, যে কারেন্ট কতটুকু পাস করতেছে, কারেন্টের ফর্মুলা কি হইবে? বি ইকুয়ালস টু আই আর। তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর। আর ভোল্টেজ কত? আমি দেখো, আমি যদি ফিক্সড রেজিস্টারের জন্য যদি কারেন্ট বের করতে পারি, ফিক্সড রেজিস্টারের জন্য যেটা কারেন্ট হবে এইটার জন্য, ঠিক আছে, ওয়াই এই যে ভি যেটা আছে, which is আমার এলডিআর, এলডিআর এর জন্য রেজিস্ট্যান্স কি হবে? সেমই হবে। তা আমি যদি ফিক্সড রেজিস্টার আগে কারেন্টটা বের করি, ফিক্সড রেজিস্টার কারেন্ট বের করতে আমি আগে ভোল্টেজ দেখো, 12 মাইনাস 4.41 ডিভাইডেড বাই ওর রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে 1.2 কিলোওয়াট বলে দিচ্ছে, দ্যাট মিন্স হুইচ ইজ 1200। যেটার ভ্যালু কি আসে? ধরো 0.006075। 6075। এখন যদি আমি, যেহেতু কারেন্ট বের করতে পারছি, ঠিক আছে, কারেন্ট এবার আমার কাছে জানা আছে, আমি কি বের করতে চাই? আমি এইটার রেজিস্ট্যান্স বের করতে চাই। তো এটা রেজিস্ট্যান্সের ফর্মুলা কি হবে? আর ইকুয়ালস টু বি বাই আই। এটার ভোল্টেজ কত? এটার ভোল্টেজ হচ্ছে 4.71। তাহলে 4.71 ডিভাইডেড বাই 0.006075, এটা আছে 775। এটা আমার তোমার একটা পার্ট গেছে, যে যখন ছিল ডার্ক রুম ছিল, তখন রেজিস্ট্যান্স কত এলডিআর এ? 775। আর যখন লাইট রুম ছিল, আবার লাইট রুমের টাইমে এলডিআর রেজিস্ট কত? আমি একটু কালারটা চেঞ্জ করি, 2.16। তাহলে এখানে ভোল্টেজ কত হবে? 12 মাইনাস 2.16। তাহলে এখন যখন আবার আমি কারেন্ট বের করবো, আমি কারেন্ট কিভাবে বের করবো? এই 12 মাইনাস 2.16 ডিভাইড বাই
রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স তো ফিক্স আছে 1200। তাহলে দেখো এবার কারেন্ট কি আসছে, চেক করো তো। কারেন্টের ভ্যালু কি আসে? কোনটা স্যার? ওই যে 12 মাইনাস হ্যাঁ, 12 মাইনাস 2.16 ডিভাইড বাই 1200। 8.2 into 10 to the power minus 3. 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন আবার আমি যদি এটা এখন এখন আমি বের করতে চাই এই যে ভ্যারিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্স কত। তো রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে ভি বাই আই। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ভোল্টেজ আমরা এখানে জানি কত। যখন লাইট দিছিল, লাইট দেওয়ার পর ভোল্টেজ চলে হয়ে গেছে 2.16। আর কারেন্ট তো ফিক্স, কারেন্ট আমার দেখো এই ফিক্স রেজিস্ট্যান্স যে কারেন্টটা আসছে, এটার জন্য কারেন্টটা কি হবে? সেম হবে, উইচ ইজ 8.2। তাহলে 8.2 ইন্টু 10 টু মাইনাস 3 কত আসে এটা? 263 আসে স্যার। 263। এখন আমাকে বলতে ডিফারেন্সটা বের করতে, দুটার মধ্যে ডিফারেন্স কত হয়েছে। তাহলে আমি যদি দুটার মধ্যে ডিফারেন্স যদি বের করতে চাই, ডিফারেন্স হবে 775 মাইনাস 263। ঠিক আছে, তারপর চলে আসবে। এটা এই যে হ্যাঁ রিহাদ, আরেকটা ওয়েতে করা যায়, যেটাতে হয়তো তোমার কাছে একটু শর্টকাট লাগতে পারে। ওই যে আমরা পড়ছিলাম না, V1 ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু মানে V1 বাই V2 ইকুয়ালস টু R1 বাই R2, ওই ফর্মুলাটা দিয়েও করতে পারো। বাট হ্যাঁ, তখনও ওই মাইনাস করে নিতে হবে আগে, একটা থেকে আরেকটা মাইনাস করে নিতে হবে, তারপর মনে করো যে তুমি এবার V1 বাই V2 R1 বাই R2 ইউজ করলে হবে। হ্যাঁ, এটা একটু শর্টকাট বলা যায়। যে আমাদের সার্কিটটা কি ছিল, সার্কিট যদি আমরা দেখি, এদিকে ছিল ফিক্সড রেজিস্ট্যান্সটা, আর এদিকে ছিল কি ওই এলডিআরটা। তো দেখো যখন এলডিআর এর মধ্যে এখানে ভোল্টেজ ছিল কত? 4.71। তখন এইটার রেজিস্ট্যান্স কত? 12 মাইনাস 4.71। আর এইটার সরি ভোল্টেজ, আর এটার রেজিস্ট্যান্স হচ্ছে 1200। এইটার রেজিস্ট্যান্সটা আমি জানি না। তাহলে একবার আমি এই যে এই এটা ধরো V2, এটা V1, তাহলে এই V1 বাই V2 করলাম ইকুয়ালস টু এই R/1200 করলাম। আবার একই ফর্মুলা ইউজ করব যখন এখানে মনে করো যে রেজিস্ট্যান্স হয়ে যাবে কত? রেজিস্ট্যান্স হয়ে যাবে 2.16। তাহলে এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে 2.16, তাহলে এটা হবে 12 মাইনাস 2.16। তাহলে ওই একই ফর্মুলা ইউজ করবো আবার, যে এই 2.16 এইভাবে ডিভাইড বাই 12 মাইনাস 2.16 ইকুয়াল টু R/1200। তারপর একটা আর থেকে আরেকটা মাইনাস করে দিব। তো ইদার ওয়ে, একটা ওয়ে করলেই হয়েছে। তাহলে এটা কপি করে রাখতে পারো, ওটা কপি করে রাখতে পারো, একটা করলেই হবে, সমস্যা নাই। তো তারপর 16 আগে 15 এর প্রবলেম থাকলে এখনই বলো। আচ্ছা 16 কি B2 এটা এটাই তো সাব্বির। সাব্বির নাই বলে। তাসফিয়া, তাসফিয়া, জায়েম।
যাদেরকে মাইকে রাখতেছি রেসপন্ড করবা না, আমি এই যে রিমুভ করে দিব এখন। তোমাদের প্রবলেম নাই? যাই, মাইক আনমিউট করো আর ক্যামেরা অন করো। তোমার পারমিশন দেওয়া নাই কেন? অবভিয়াস পারমিশন পারমিশন সবারই দেওয়া আছে, ক্যামেরা মাইক অন করা, মাইক অন করার। তারপরে অ্যাপ সেটিং এ গিয়ে ঠিক করো। ক্যামেরা অন করো, ক্যামেরা অন করলেই হবে। রেসা, হ্যালো। হ্যাঁ, কই তুমি? জি স্যার, এই যে এখানে স্যার। রেসপন্ড করতেছো না কেন? স্যার আমার 80। এটি নাকি প্রবলেম নেই? আচ্ছা ঠিক আছে, আর কাশফিয়া? ভাইয়া আমার অনেক মানুষ দেখা অন করতেছি না, ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড। সমস্যা নেই, সাউন্ড হোক, ঠিক আছে। পেপার সলভ করছো এটা? এগুলো যা করতেছো এগুলো পরে তোমাদের প্যারেন্টসদের রেকর্ডিং দেখা দিব না, সমস্যা নেই, যে কে কে পেপার সলভ করে আনছে, কে কে পেপার সলভ করে আনে নাই। যে তিনটা পেপার বলছি, তিনটা পেপার যেন আমি রাতের মধ্যে পিক পাওয়া যায়, নাহলে মনে করো যে নেক্সট ক্লাস করার দরকার নেই। তাহলে এই ক্লাস করার না, তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে তো আমার কিছু আসা যায় না। পেপার সলভ করবা, পেপার সলভের প্রবলেম দেখাবা, ঠিক আছে, এভাবে ক্লাস হয়। তুমি বসে থাকবা, দেখবা যে বাকিরা কি করতেছে, বাকিদের প্রবলেম আমি সলভ করে দিব, এখান থেকে যদি তোমার কিছু হয় তাহলে লাভ হইলে হইলেও, না হলে লাভ নাই, ঠিক আছে, তা তো লাভ নাই। বাকিদের ম্যাথ পেপার দেখে তো তোমার কোনো সলভিং দেখে তো কোনো লাভ হবে না, আনলেস তুমি তুমি ট্রাই করো। তোমাদের মকটা নিলেই বোঝা যাইতো যে কে কে এক্সাম দিবা আর কে কে দিতে পারবা না। মানে তোমাদের ভাগ্য ভালো না খারাপ, মানে বুঝতে পারতেছি না। ভাগ্য খারাপ, ভাগ্য খারাপ দেখেই মনে করছি ঝামেলাগুলো পড়ে গেছে। না মক স্টার্ট করতে পারতেছো, না ফিজিক্যাল ফিজিক্যাল ক্লাস করতে পারতেছো, না প্রিপারেশন ঠিক করতে পারতেছো। রেজিস্ট্রেশন হচ্ছে 15 তারিখে লাস্ট ডেট না মাহিন? হ্যাঁ হ্যাঁ, এরপরে আর মানে ওই যে লেট ফিস দিতে হবে। ঠিক আছে, তো 15 তারিখে লাস্ট ডেট। ঠিক আছে, 15 তারিখের মধ্যে তোমাদের এখনো একটা মকও স্টার্ট হয় নাই, মক মক নিতে পারলাম না। তোমাদের লাক ভালো না, লাক খারাপ। তুমি যদি এখন ওই যে চোরামারি ভাবে চিন্তা করো, হ্যাঁ চুরি ভাবে চিন্তা করলে লাক ভালো, আচ্ছা, ঠিক আছে, মক টক দিতে পারি নাই আমি, বাইচা গেলাম। তো জানো তোমাদের এখনো মক না বাকি আছে, মক স্টার্ট করা বাকি আছে, কিভাবে ইয়ার ওয়াইজ গুলা স্টার্ট করে দিবা। এই যে ধরতে গেলে এ উইক দু একটা ক্লাস যদি বেশি পাও, ঠিক আছে, মকের আগে এগুলা কেমনে ইউটিলাইজ করবা। যে আমি 15টা মিনিট ওয়েস্ট করলাম শুধু তোমাদের লেকচার দিয়াই, এতক্ষণে এতক্ষণে পেপারটা সলভ হয়ে যেত। আচ্ছা দেখি আমরা,
মাহিন একটু মিউট করো। সরি স্যার, আমি দেখিনি, মাত্র দেখলাম। সমস্যা নেই। A stationary wave is produced on a string of length L as shown. Calculate the speed of the air required to produce this string. ঠিক আছে, বলছি স্পিড বের করতে বলছে। এখন স্পিডের ফর্মুলা কি? আমরা জানি v ইকুয়ালস টু হচ্ছে f ল্যামডা। ঠিক আছে, আচ্ছা ল্যামডা কেমনে বের করবো, ফ্রিকোয়েন্সি বের করবো কেমনে? ফ্রিকোয়েন্সি কিছু ফর্মুলা আছে আমরা যেগুলো দেখছিলাম। ওর সরি, ভি ইকুয়ালস আমরা রুট টি বাই মিউ দেখতে পারি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা দিয়ে দেখতে পারি। এগুলো দিয়ে দেখি এখানে আর ফর্মুলা কি কি আছে। তার ফর্মুলা গুলো বের করে একটা মিনিট। আচ্ছা, তো আমাদের এই ফর্মুলা গুলো আছে। ভি এর ফর্মুলা কি? ভি ইকুয়ালস রুট টি বাই মিউ। আর এফ এর ফর্মুলা হচ্ছে 1/ল্যামডা ইন্টু রুট টি বাই মিউ। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখানে দেখি কি কি দিয়ে দিছে আর কি কি দেওয়া নাই। ম্যাচ পার ইউনিট লেন্থ, এটা হচ্ছে মিউর ভ্যালু কে। ও, এখানে একটা ফ্রিকোয়েন্সি ফর্মুলা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি ফর্মুলা হলো কে ইউ বাই ডি। আমরা যদি দেখি এখানে ভি ইকুয়ালস টু রুট টি বাই মিউ, আর এটা হচ্ছে মিউর ভ্যালু। Change in the string diameter, calculate the speed of the air required to produce this. The frequency formula কি? K U by D. এখানে D হচ্ছে ডায়ামিটার, D হচ্ছে ডায়ামিটার অফ দা স্ট্রিং, আর U হচ্ছে স্পিড অফ দা মুভিং এয়ার। ও, আচ্ছা এখান থেকে আমরা ল্যামডাটা বের করি। এখানে যদি আমরা খেয়াল করি এই পুরাটা যে একটা স্ট্রেইট লাইন ড্র করি দিকে। আচ্ছা, তো দেখো এই যে পুরাটায় একটুক, এখান থেকে একটুক, এই পুরাটা হচ্ছে ল্যামডা। আর এই বাকিটা কি? বাকিটা কি হাফ ল্যামডা না? তো আমি ভুল দেখছি, এই পুরোটা হচ্ছে ল্যামডা। বাকি যেটা আছে বাকিটাকে আমরা কি বলতে পারি? হাফ ল্যামডা বলতে পারি, হচ্ছে ল্যামডা বাই টু। তাহলে পুরাটার লেন্থ কত? পুরাটার লেন্থ ইকুয়ালস টু কি হবে? লেন্থ ইকুয়ালস টু ল্যামডা প্লাস ল্যামডা বাই টু। তাহলে এল ইকুয়ালস টু কি হবে? 3/2 ল্যামডা। আর ল্যামডা ইকুয়ালস টু হবে 2L/3। আর এখানে লেন্থ অফ দ্য স্ট্রিং দেওয়া আছে কত? 0.33 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা বের করে ফেলবো।
ওকে, এখানে দেখো ফার্স্টে যে l ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু 2l/3, ল্যামডা ইকুয়ালস টু 2l/3 দিয়ে একটা মিনিট, আমাদের ল্যামডা ভ্যালু আসবে 0.22। আচ্ছা, এবার আমরা যদি দেখি আমাদের লাগবে কি, আমাদের মেনলি লাগবে যে এই ইউটা, বিকজ এই ইউটাই হচ্ছে কি, এই ইউটাই হচ্ছে ইউ ইজ দ্য স্পিড অফ মুভিং এয়ার। আমাদের এখানে কিন্তু স্পিড অফ মুভিং এয়ারই বের করতে বলছে, স্পিড অফ দ্য এয়ার রিকোয়ার্ড টু প্রডিউস স্টেশনারি স্পিড। ঠিক আছে, তো এখন স্পিড বের করার ফর্মুলাটা কি, আমরা দাঁড়া একটু মুছি। আমরা ফর্মুলা লিখে আগে, ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু কে ইউ বাই ডি। তাহলে এখান থেকে ইউ ইকুয়ালস টু কি আসবে, ইউ ইকুয়ালস টু আসবে এফ ডি বাই কে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সিটা মিসিং, ডি এর গুলো তো আমরা জানি, ডি হচ্ছে কি ডায়ামিটার, ডায়ামিটার অলরেডি আমাদের কাছে জানা আছে। এই যে ডায়ামিটার আমাদের কাছে জানা আছে, আবার এট দ্য সেম টাইম কে এর ভ্যালু আমাদের কাছে জানা আছে। আমাদের জাস্ট এই যে ফ্রিকোয়েন্সি যেটা আছে, ফ্রিকোয়েন্সিটা বের করতে পারলে কিন্তু হয়ে যায়, এই ফ্রিকোয়েন্সিটা বের করতে পারলেই। ঠিক আছে, এখন ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি, ফ্রিকোয়েন্সি ফর্মুলা আমরা কি জানি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি হবে, ভি বাই ল্যামডা। ল্যামডা আমরা বের করছি আরো আগে, ঠিক আছে, ল্যামডা আমরা এখান থেকে বের করছি। ল্যামডার ভ্যালু কত আসে, অ্যান্সার এখানেই 0.22, ঠিক আছে, 0.22। ভিটা মিসিং, ঠিক আছে, এই ভিটা বের করতে হবে। এখন এই ভি বের করতে হলে আমার আলাদা আরেকটু ওয়ার্কিং করতে হবে। ঠিক আছে, যে ওয়ার্কিং করলে আমি এই ভি পাবো। তাহলে এই ভি আমি কেমনে পাবো, ভি একটা ফর্মুলা বলছেন যেটা শুরুতে, রুট টি বাই মিউ। মিউ হচ্ছে কি কোফিশিয়েন্ট, আর টি হচ্ছে কি টেনশন, যে এগুলো আমাকে দেওয়া আছে, এই যে টেনশনও দেওয়া আছে আর কোফিশিয়েন্টের ভ্যালু দেওয়া আছে। এই যে কোফিশিয়েন্টের ভ্যালু দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমি কি করব, এখানে এই রুট টি বাই মিউ ইউজ করে ভি বের করব। এই ভি বের হয়ে গেলে আমি এটা ফ্রিকোয়েন্সি ফর্মুলাতে বসায়া আমি কি বের করব, ফ্রিকোয়েন্সি বের করব। আর ফ্রিকোয়েন্সি যদি বের হয়ে যায়, পরে এই ফ্রিকোয়েন্সির যে ভ্যালুটা আছে, এই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আমরা এইখানে বসায় দিব। ঠিক আছে, এই ইকুয়েশনে বসায় দিব, যে এই ফ্রিকোয়েন্সি ফর্ম ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে বসায় দিলেই সলভ হয়ে যাবে। বুঝছো নাকি বুঝো নাই, পারবা এটা নিচেটা করতে? তো না পারলে বলো। এটা ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই। তো ঠিক আছে, এই যে বাকিরা রেসপন্ডও করে না, মানে একটা মেসেজে একটা টেক্সটও কিন্তু লিখতে পারে যে হ্যাঁ ভাই বুঝছি বা বুঝি নাই, ইয়েস, জি, বা একটা থামস আপ, তারা নাই। তারপর কি 18 ডিরেক্ট, 17 কারো প্রবলেম নাই? তাহলে 18 গেলাম ডিরেক্ট। আচ্ছা, 18 এর একজন বলছে C3, is the number one. দিছে। 18 এর কারো প্রবলেম থাকলে বলো কোনটা। 18 এ C3 একজন বলছে, বাকিদের কি C3? হ্যাঁ স্যার। স্যার আমার 18 এর এতে প্রবলেম ছিল। আচ্ছা, 18 এর A। আর বাকিরা? সি পুরাটাই। আমার এ আর বি তে ছিল। তাহলে 18 পুরাটাই সার্কেল করি। আচ্ছা ঠিক আছে,
এ আর বি তে, এতে কি বলছে হোয়াট ইজ প্লেন বাই প্লেন পোলারাইজড? কি তোমার মার্কিনের সাথে কনফিউশন আছে মার্কিন সাথে? মার্ক স্কিম এটা পাই নাই। অসিলেশন মানে কি? হোয়াট ইজ প্লেন পোলারাইজ, এটা মানে কি? প্লেন পোলারাইজ অসিলেশন কি হয়? Oscillations in one direction now. হ্যাঁ, ওয়ান ওকে, ডাইরেকশন টুয়ার্ডস দ্য ওয়েভ প্রপাগেশন। আমি তাই বলি, যদি তুমি এটা লেখো তাহলে তোমার, হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, ফার্স্টে তোমার এটা বলতে হবে যে অসিলেশন ইন ওয়ান প্লেন হুইচ ইনক্লুডস ডাইরেকশন অফ দ্য ওয়েভ ট্রাভেল। আইদার এটা লিখতে হবে জি স্যার। অর তোমার পুরাটা এটা লিখতে হবে যে অসিলেশন ইন ওয়ান ডাইরেকশন, আর ডাইরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার। প্লেন বললে কি বলবো? প্লেন যদি বলো তাহলে বলবো হুইচ প্লেন ইনক্লুডস দ্য ডাইরেকশন অফ দ্য ওয়েভ ট্রাভেল, ঠিক আছে? আর যদি বলো ডাইরেকশন, তখন ডাইরেকশনে বলবা পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য ওয়েভ ট্রাভেল। বি নাম্বার, বিতে বলছে ডিডিউস whether the refracted ray is unpolarized or partially plane polarized, ঠিক আছে? যেটা রিফ্লেক্ট করছে, light reflected of the surface is mainly plane polarized নাকি unpolarized নাকি? ও যেটা রিফ্লেক্ট করছে, রিফ্র্যাক্ট যেটা আছে এটা পার্শিয়ালি প্লেন পোলারাইজ। পার্শিয়ালি ক্যান প্লেন পোলারাইজ বিকজ দেখো কি বলছে, দ্য রিফ্লেক্টেড রে ল্যাকস দ্য প্লেন অফ অসিলেশন ইন দ্য রিফ্লেক্টেড লাইট, ঠিক আছে? মানে ওর মধ্যে সব প্লেন অফ অসিলেশন এখন নাই, কিছু প্লেন কি হয়ে গেছে, কিছু প্লেন রিফ্লেক্ট হয়ে চলে গেছে। যেহেতু কিছু প্লেন রিফ্লেক্ট হয়ে চলে গেছে, দ্যাট মিনস আমি এখন কি বলতে পারি যে এটা এখন পার্শিয়ালি প্লেন পোলারাইজ, মানে পুরোপুরি প্লেন পোলারাইজ না, পার্শিয়ালি প্লেন পোলারাইজড। বুঝছো কি বুঝো নাই? যে আমার রিফ্রেক্টেড যে রেটা আছে, রিফ্রেক্টেড রেটা কি, এখানে একটা লাইট ছিল ইনসিডেন্ট রে, এখান থেকে কিছু রিফ্লেক্ট হয়ে গেছে আর কিছু রিফ্রেক্ট হয়েছে, ঠিক আছে? এখন যেহেতু কিছুখানে রিফ্লেক্ট হয়ে গেছে, তাহলে রিফ্লেক্টেড রে এর মধ্যে কি আছে, ল্যাকস দ্য প্লেন অফ পোলার অসিলেশন ইন দ্য রিফ্লেক্টেড লাইট। এই জন্য এটা এখন কি, এটা এখন বলতে হয় আমরা পার্শিয়ালি প্লেন পোলারাইজড। সি ওয়ার্ডে গেলাম, না বুঝলে বললো সবাই। আচ্ছা, আর বলছে শো দ্যাট tan আলফা, tan থিটা বি ইকুয়ালস টু ng বাই na। এনজি হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, আর na হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার। আচ্ছা, at the Brewster angle. আচ্ছা, আমরা যদি ফর্মুলাটা লিখি, যে একটা ফর্মুলা পড়ছিলাম আমরা, n1 sin theta 1, n2 sin theta 2। তাহলে n1 কি? n1 হচ্ছে যে এখানে যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স হুইচ ইজ na, আর n2 কি? n2 হচ্ছে যেটা এখানে রিফ্রেক্টিভ ইন্ডেক্স, যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স ইন গ্লাস হুইচ ইজ ng। তাহলে na sin theta, theta কোথায়, theta হচ্ছে b,
সাইন থিটা বি ইকুয়ালস টু n2, n2 হচ্ছে ng, ইন্ডেক্স হচ্ছে সাইন আর। এখন আমরা এখানে দেখো শুরুতে বলছে যে n থিটা বি প্লাস আর ইকুয়ালস টু 90 ডিগ্রি, তার মানে আর ইকুয়ালস টু কি বলা যায়, 90 মাইনাস থিটা বি। হুম, আচ্ছা সবাই একটা জিনিস ক্যালকুলেট চেক করতে একটু, তো আমি এখানে সাইন 60 লিখলাম, আর 90 মাইনাস 60 ইকুয়ালস টু কি আসে, 30 আসে। তো এখানে আমি সাইন 30 লিখলাম, সাইন 30 না কস 30 লিখলাম ধরো। আচ্ছা এই ভ্যালুগুলো একটু চেক করো তো, ক্যালকুলেটার কি আসে, সাইন 60 কস 30 আর সাইন 30, কোনটা ভ্যালু কি আসে? সবাই ভ্যালুগুলো একটু চেক করতে বলছি। সাইন 60 আসে স্কোয়ার স্কোয়ার রুট 3/2। আচ্ছা 3 এর উপর স্কোয়ার রুট নাকি পুরোটার উপর, 3 আর 2 পুরোটার উপর নাকি শুধু 3 এর উপর, মানে রুট 3/2 এটাই তো। শুধু 3 এর উপর। রুট 3/2, এটা রুট 3/2, আর এটা হচ্ছে হাফ। আচ্ছা হ্যাঁ, এবার এই জিনিসটা দেখো, এটা কেন দেখাইছি। আচ্ছা এটুকু আমরা বুঝছি, আমরা কি করলাম, n1 sin theta 1 equals to n2 sin theta 2, n1 এর জায়গায় আমি na লিখলাম, আর থেটা জায়গায় থেটা বি লিখলাম, n2 এর জায়গায় আমি ng লিখলাম, আর থেটার জায়গায় আমি r লিখলাম। এটুক তো আগে সবাই ক্লিয়ার, ঠিক আছে, এটুক যদি ক্লিয়ার হও তাহলে আমি এখানে রাখি, এটাকে এভাবে রাখি, n a sin theta b equals to n g sin, আমি আর এর জায়গায় কি লিখতে পারি, আমি ইনস্টেড অফ রাইটিং আর আমি এই জিনিসটা লিখতে পারি না, 90 মাইনাস থেটা বি, 90 মাইনাস থেটা বি একই জিনিসই না। এখন দেখো এখানে আমি এখানে এন এ সাইন এটা বি লিখলাম, এখানে এন জি আছে, ঠিক আছে, এন জি এন জির মতো থাকুক। আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখো এখানে যে জিনিসটা করছিলাম, আমি এখানে জিনিসটা আবার লিখি,
আমি যে এই জিনিসটাকে আর এই জিনিসটা দেখো এভাবে এবার লিখে আবার যে সাইন 60 এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে লিখতেছি, ঠিক আছে? তাহলে আমি আর ইকুয়ালস টু কি লিখতে পারি? দেখো, সাইন 90 মাইনাস 30 which is basically 60, যেটার ভ্যালু কি আসবে? √3/2 আসবে। এখন ধরো আমি এই এই সাইন 90 মাইনাস 30 জায়গায় আমি এখানে কস লিখলাম, ঠিক আছে? আর যা শুধুমাত্র এই যে 30টা আছে না, এই 30টা এখানে নিয়ে আসলাম, তাও আমার ভ্যালু কি আসতেছে? ভ্যালু সেম আসতেছে না? দুইটার ভ্যালু কি √3/2 আসতেছে না? তাহলে এই জিনিসটাই যদি আমি এখন এখানে কম্পেয়ার করি, দাঁড়া এটা একটু মুছে ফেলি। এই জিনিসটা যদি আমি এখন এখানে কম্পেয়ার করি, আমি এখানে 90 মাইনাস থেটা বি, ওইটার জায়গায় আমি ইয়া লিখতে পারি না? কস থেটা বি। সেম জিনিসই হবে না? এখানে কি আছে? সাইন 90 মাইনাস থেটা বি না? এখানে কি আছে? সাইন 90 মাইনাস 30। তো থেটা বির জায়গায় এখানে কি আছে? 30 আছে। তাহলে আমি যেহেতু সাইনের জায়গায় কস লিখে দিছি, কেন লিখে দিছি? বিকজ আমি এখানে 30 এখানে লিখছি। তাহলে এখানেও আমি জাস্ট কস লিখে থেটা বি লিখতে পারি না? স্ক্রিন শেয়ার তো অফ হয়ে যাওয়ার কথা না? তুমি একটু লিভ নিয়ে আবার জয়েন দাও। বাকিরা বলো, এই জিনিসটা কি বুঝছো যে এখানে কি হয়েছে? এখানে আমি যেটা বলছি যে ইনস্টেড অফ রাইটিং 90 মাইনাস থেটা বি, ঠিক আছে, 90 মাইনাস থেটা বি না লিখে আমি এখানে শুধু কস থেটা বি লিখে দিচ্ছি। আর এটা কেমনে সম্ভব? এটাই যে দেখো আমি এখানে প্রুফ করে দেখাইছি। যে ধরো আমি এখানে আমি জাস্ট একটা ভ্যালু দিয়ে দেখাইছি, তুমি এখানে ধরো এখানে 90 জায়গায় 45 নাও, আর এখানেও তুমি 45 লেখো, দেখবা এটার ভ্যালু সেম আসবে। ধরো তুমি এখানে 60 দাও, এবার এখানে 60 দাও, তাও দেখবা এটার ভ্যালু আর এটার ভ্যালু সেম আসবে। তো এখানে যেটা বলছি যে আমি এখানে সাইন 90 মাইনাস 30 আর শুধু কস 30, এই দুটার ভ্যালু অলওয়েজ সেম হবে। এটা যদি ফর্মুলা ওয়াইজ যদি আমরা বলতে চাই, ফর্মুলা ওয়াইজ জিনিসটা এভাবে মনে রাখবা যে সাইন 90 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু কস এক্স, মানে সাইন 90 মাইনাস এক্স ইকুয়ালস টু কস এক্স হবে। বুঝো নাই? তো এখানে 90 মাইনাস থেটা বির জায়গায় আমি এখানে থেটা বি লিখে দিচ্ছি। এই জিনিসটা একটু মনে রেখো তোমরা, ঠিক আছে? অবভিয়াসলি এটা ফিজিক্সের জিনিস না, এই জিনিসটা মোস্টলি ইয়ার জিনিস, ট্রিগনোমেট্রিক জিনিস। তাহলে এবার দেখো, এবার যদি আমি একটু যদি সলভ করে ফেলতে পারি তাহলে বাকিটা তো পরে ইজি। ঠিক আছে, বাকি পার্টটা কেমনে করবো আমরা এখানে?
আমরা এবার সাইন থিটা বি ডিভাইডেড বাই কস থিটা বি ইকুয়ালস টু এন জি বাই এন এ, এটার জায়গায় আমি লিখতে পারি tan থিটা বি ইকুয়ালস টু এন জি বাই এন এ। শোন, বুঝছো এটা? কেউ না বুঝলে বললো, ঠিক আছে? এখানে আর C2 আর C3 আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখা দিব না। আর 19 নাম্বার যেটা আছে, 19 যদি প্রবলেম থাকে আজকে আর এর চেয়ে বেশি দেখানো সম্ভব হবে না, বাট একটু সবাই বুঝছো? স্যার একটু এই কোশ্চেন রাখা যাবে, একটা স্ক্রিনশট তুলবো স্যার। তুলো সমস্যা না, আমি রেকর্ডিং কিন্তু সই দিয়ে দিব না, প্যারাডাইস। বাট এটা ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে